শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমি সম্প্রীতি আছি আপনাদের সাথে, থাকবো নেক্সট 1.5 ঘন্টা, আড্ডা দিব আমাদের জীবনের খুব সুন্দর কিছু মুহূর্তগুলো নিয়ে। জীবনের প্রত্যেকটা মুহূর্তই সুন্দর এবং সেই মুহূর্তগুলোকে আমরা মনের মধ্যে ধারণ করে রাখি, আর সেটাকে আমরা নাম দিয়ে দেই আমাদের স্মৃতি। স্মৃতির সেই পাতাগুলো নিয়ে আজকে আমরা আড্ডা দিব। স্মৃতি সবসময় মধুর, হ্যাঁ কখনো দুঃখও থাকে, কিন্তু সেই দুঃখটাও আবার যখন আমরা পরে চিন্তা করি সেখান থেকেও কিন্তু আমাদের খুব ভালো লাগে। নতুন নতুন অনুভূতি, নতুন নতুন অভিজ্ঞতা সব কিছুই কিন্তু আমরা স্মৃতির পাতার মধ্যে ধারণ করে রাখি। সেই স্মৃতির পাতা থেকে এরকম একটা বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দিব, এবং আপনারাও আপনাদের স্মৃতির পাতা থেকে মুগ্ধকর কিছু স্মৃতি আপনারা আমাদের সাথে কিন্তু সরাসরি আড্ডা দিতে পারেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। সবসময়ের মতো আমাদের সাথে দুইজন অতিথি আছেন, তাদের স্মৃতির কথাগুলো আমরা শুনবো এবং আমরা সবাইকে একসাথে চেরিশ করব। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথির সাথে। আমাদের সাথে আছেন শিল্পী সাহা, উনি একজন আইনজীবী ও সঙ্গীত শিল্পী। শিল্পী আপু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের লেডিস ক্লাবে। আপনাকেও শুভেচ্ছা এবং লেডিস ক্লাবকেও ধন্যবাদ আজকে আমাকে ডাকার জন্যে। এবং আমাদের সাথে আছেন কণিকা কবির, উনি একজন সহকারী মহাব্যবস্থাপক ক্রিডেন্স হাউজিং লিমিটেড। কণিকা আপু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনার ফার্স্ট টাইম আমাদের আজকে লেডিস ক্লাবে। কেমন আছেন? খুব ভালো আছি, এই মুহূর্তে তো খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে একত্রে মিলিত হতে পেরে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ফর কলিং মি, অ্যান্ড আমি আশা করছি এই সন্ধ্যাটা সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো। অবশ্যই। এত সুন্দর একটা শুভ্র সাদা রঙের শাড়ি, অফ হোয়াইট একটা শাড়ি পরে এসেছেন, দেখেই শান্তি লাগছে, চোখে শান্তি লাগছে। কণিকা আপু, আপনি একজন ব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক ক্রিডেন্স হাউজিং লিমিটেড। আপনার এই ক্যারিয়ার নিয়ে আমাদেরকে আগে একটু বলবেন যে কিভাবে করে আপনার এই সেক্টরে আসা এবং আপনার জার্নিটা একটু শেয়ার করেন। আমার জার্নি অনেক আগে থেকেই শুরু হয়েছে আবাসন শিল্পে। ইনফ্যাক্ট আমি চাকরি জীবনের শুরুতেই আবাসন শিল্পে আমার কর্মজীবন শুরু করেছি। আমি কাজ করেছি এই রিয়েল এস্টেট সেক্টরে এবং পুরোটাই ক্লায়েন্ট ওরিয়েন্টেড ডিপার্টমেন্টে। আমার ডিপার্টমেন্টটাও সেম ছিল। ইনফ্যাক্ট আমি রেভিনিউ ডিপার্টমেন্টটা ওন করছি, দেখছি কোম্পানির। আর আপনি ওয়ান অফ দ্য পার্টনার্স? না, আমি রেভিনিউ ডিপার্টমেন্টটা দেখছি। ডিপার্টমেন্টটা মিনস হচ্ছে এটা ওয়ান অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে কোম্পানির হার্ট, যেটা রেভিনিউ আর্ন করে। সেই একটা আবাসন শিল্পে যেটা হচ্ছে যে রিয়েল এস্টেট সেক্টরে যে ইস্যুটা হচ্ছে যে ক্লায়েন্টরা যে স্বপ্নটা নিয়ে আমাদের কাছে আসে, স্বপ্নটা হচ্ছে বাড়ি, একটা বেসিক নিড। যখন আসে এটা একটা বিশাল জার্নি ক্লায়েন্টদের সঙ্গে। ল্যান্ড অ্যাকুইজিশন হয়, তারপরে সেলস ডিপার্টমেন্ট কাজ করে, তারপর থেকে আমার শুরু হয় 2 বছর, একটা বাড়ি বানাতে 2-3 বছর লেগে যায়। ওই জার্নিটাতে ফুল আমি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে থাকি। একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করা মানে একটা পরিবারের সঙ্গে কাজ করা। অবশ্যই পরিবারের সঙ্গে তাদের স্বপ্ন, তাদের স্বপ্নের সাথে খেলছেন কিন্তু আপনি। তাদের স্বপ্ন পূরণের সহায়তা করছি এবং সাথে সাথে ম্যানেজমেন্টের যে কোয়ারিজগুলো আছে, নিডসগুলো আছে বা ক্লায়েন্টের যে নিডগুলো আছে বেসিক, নন টেকনিক্যাল পার্সন হিসাবে আমি আর্কিটেক্ট পার্টটা বা টেকনিক্যাল পার্টগুলো ছাড়া বাদবাকি সমস্ত জার্নিতে আমি শুরু থেকে শেষ অবধি ক্লায়েন্টের সার্ভিস দিয়ে যাচ্ছি এবং ওনাদের কাস্টমারদের অ্যাকাউন্টটা মেনটেন করার চেষ্টা করছি, দেখছি, অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানির অ্যাকাউন্টে যেই অ্যাকাউন্টেবিলিটিটা আছে তার কাজগুলো করে যাচ্ছি। তো এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, আমি এনজয় করছি। অনেক বছর হয়ে গেছে, 15 বছরের বেশি হয়ে গেছে 15 বছরের বেশি আপনি এই সেক্টরে কাজ করছেন। তো বিশাল ব্যাপার, এবং আপনার কাছে থেকে আসলে আপনার থ্রুতে দর্শক অনেক কিছু ইনফরমেশন পাবে। যেরকম সবারই কম বেশি কিন্তু একটা শখ থাকে, একটা যদি বাড়ি কিনতে পারতাম, বানাতে পারতাম, সবারই, ছোট হোক বড় হোক, যার যার সামর্থ্য অনুযায়ী। তো এই আপনার কাছে থেকে হয়তো জানতে পারবে যে কি ধরনের প্রজেক্ট নিয়ে এখন কাজ করছেন, বর্তমানে ঢাকা এবং সমগ্র বাংলাদেশের কোথায় কীরকম বাজেট চলছে, কোন বাজেটে কিভাবে, কিংবা লোন কিভাবে করে নিয়ে কিভাবে করে করা যায়। এটা তো বিশাল ইনফরমেশন। আমরা আপনার কাছে অনেক কিছু জানবো, দর্শকরাও আসলে অগ্রিম আগ্রহে বসে আছে। আমি একটু শিল্পী আপু,
শিল্পী আপু সঙ্গীত শিল্পী এবং আইনজীবী কিভাবে কবে থেকে এই জার্নিটা শুরু হলো এবং ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল আপনি সবসময় আইনজীবী হবেন? কিভাবে আপনার জার্নিটা হলো একটু না বলুন। বিষয়টা আসলে একটু মানে অম্ল মধুরের মতো আমার এই লয়ার হওয়া। আচ্ছা। আমি আসলে স্বপ্ন দেখতাম শুধুমাত্র গানই করব, মানে সংসার করব আর গান করব, এরকমই একটা স্বপ্ন ছিল। কিন্তু এটা করতে করতে একটা সময় মনে হলো যে না, আমি আসলে আইনজীবী হব। তো আমার এখন যেই অবস্থাটা, এই অবস্থার পেছনে আসলে অনেক বেশি কৃতিত্ব আমার হাজবেন্ডের। আচ্ছা। আমি সেই প্রথম আমাকে মানে আইনে ভর্তি করে। আমি মফস্বল শহরের মেয়ে, আমি ফরিদপুরে আমার বাড়ি, ওখান থেকে আমি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করি। তারপরে ঢাকাতে আমি বৈবাহিক সূত্রে ঢাকাতে থাকা আমার স্থায়ীভাবে। তখন সে আমাকে বলে যে মানে শুধু জামিনের লয়ার হয়ে লাভ নাই, আচ্ছা। তুমি বরঞ্চ মানুষের জন্য কাজ করো। এটাও তো সে আমাকে বলার পিছনে আরও কারণ আছে, সেটা হলো আমি ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করি। আচ্ছা। সে যখন আমাকে দেখেছে তখন দেখেছে যে আমি আমার মানে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমি মানে মানুষের জন্য আমি খেলাঘর করে করে বড় হয়েছি। আমি ফুলকি করেছি। আচ্ছা। আমি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে আমার কাজ ছিল। যেই সময়টা আমি আসলে জানি না মানুষের অধিকার কি, মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, সেই সময় কিন্তু মানে রাস্তায় দাঁড়িয়েছি মানুষের রাইটস এর জন্য। আপনার ভিতরেই আছে হ্যাঁ, মানুষের জন্য সেটাই। কাজ সে করার, হয়তো সেটা উপকার করার মানে ব্যাপারটা। ফিল করেছিল যে আমি মানুষের জন্য আসলে কাজ করতে চাই, আমার ভিতরে একটা নিড আছে। তো সেই থেকেই আসলে আমি ল করলাম, LLM করলাম, তারপরে লাইসেন্স হলো আমার বারের। আচ্ছা। তারপরে আমি একটি বাংলাদেশের লিডিং একটি মানবাধিকার সংগঠনে সিনিয়র স্টাফ লয়ার হিসেবে আছি। আচ্ছা। আচ্ছা। এবং আমার চাকরির বয়স 23 বছর 23 যাবত বছর। আপনি আইনজীবী হয়ে কাজ করছেন। না, আইনজীবী হয়েছি 15 বছর। 15 বছর, তার তাও আগে বিশাল। মানে অনেক দিন আমার লাইসেন্সের বয়স হয়ে গেল। আর কাজ করি তো নারীদের জন্য, শিশুদের জন্য, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেখানে হয় সেই জায়গায় কাজ করি। কাজ করার চেষ্টা করে যাচ্ছি, আমৃত্য কাজ করে যেতে চাই মানুষের জন্য। এটা আমার আসলে চাওয়া, যেন মানুষের পাশে থেকেই সব সময় কাজ করতে পারি। আর গান তো ছোটবেলা থেকেই করি, গানটাও বয়ে নিয়ে যাচ্ছি। এটা আমার ভালো লাগা, এটা আমার জীবন। আসলে গানটা না থাকলে আমি আসলে বাঁচবো না। আমার সারাটা দিন আসলে কর্মময় জীবন চলে আমার আর কি। আমি সকাল থেকে একটা প্ল্যান করে যদি এই কাজগুলো করব, কিন্তু বাসায় ফিরে আমি সারাদিন শেষ করেও কিন্তু আমি হারমোনিয়ামের কাছে যাই। বাহ। আর আমার কিছু স্টুডেন্ট আছে, ওরা যেন আমার প্রাণ। মানে আমি অফিস করে যখন ওদের সাথে বসি, এত কিছু করেন সত্যি মানে সেই সারাদিনের ক্লান্তি আমার শেষ হয়ে যায়, কারণ ওরাও তো আমার সন্তান। প্রতিদিন ওরা ওদের অভিজ্ঞতার কথা বলে, স্কুলে কি হয়েছে, বাসায় কি হয়েছে, তারপরে ওদের ভালো লাগা, ওদের খারাপ লাগা ওরা আমার সাথে শেয়ার করে। আর ওরা আমাকে যে ভালোবাসা দেয় সেটা আসলে বোঝানো যাবে না। ওরা যে আমাকে কি রকম ভালোবাসে, আমি সত্যি ওদেরকে গান শেখানো হয়। হ্যাঁ, ওরা আমার কখনো কখনো ফিল করেছি যে বাবা মায়ের চাইতেও ওরা আমাকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করে। বাহ, এই জায়গাটা তো আপনি অর্জন করেছেন আসলে তাদের আমার মধ্যে, ওদের সাথে সত্যি কথা। মারাত্মক একটা বন্ধুত্ব হয় খুবই সুন্দর, এবং খুবই সুন্দর ওরা শিল্পী আমাকে আপু। খুব ভালোবাসে, এটা আমি ফিল করি। আমি করোনার সময় আমি অসুস্থ হই, ওই সময় আমার মানে একটা সার্জারি হয়। আমার এক স্টুডেন্টের মা আমাকে অনেক রাতে ফোন করে। ওই দিন শবে বরাত না, সারা রাত নামাজ পড়ে যেদিন, শবে বরাতের রাত, ওই দিন আমাকে উনি ফোন করে, তখন 10টা-11টা বাজে। বলে দিদি আপনার সাথে তো কথা বলবে। তা আমি ফোন ধরি, তো কথা বলে খালামণি তোমার জন্য সারা রাত নামাজ পড়েছি আজকে। ও হাউ সুইট। মানে এগুলো আমার পাওয়া আসলে। অবশ্যই এটা বিশাল পাওয়া, অমূল্য পাওয়া সত্যি। আবার আমার ওই স্টুডেন্টের কথা আসলে না বললে না, ও এখন তো চাকরিজীবী। ও খুব ছোটবেলায় আমি ওকে গান শেখানো শুরু করি। ওর নাম অনিন্দিতা দিশা।
ও উদ্যোক্তা, ও এছাড়া এখন ব্যাংকার। ও যখন ওকে গান শেখাতে যেতাম আমি, সেই সময় আমি গিয়ে ওকে করাতাম ওদের বাসায়। আমি মাত্র ঢাকাতে এসেছি। ওদের বাসায় ভালো কিছু রান্না হলে ওর মার জন্য ফ্রিজ আপ করে রাখতে বলতো, খালামণি ওই দিন আসবে, খালামণি খাবে, মানে এরকম। মানে ওদের আমার আসলে এগুলো আসলে স্মৃতি, এগুলো তো সবই স্মৃতি। খুব সুন্দর আমার করে এই স্মৃতিতে আপনি ধরেও বিয়ে- রেখেছেন আপনার স্টুডেন্টের কথাটা। দেখেন সত্যি আমি এসে আমার ছাত্রীর বলছেন। বিয়েতে এই ভেরি রিসেন্ট ওর বিয়ে হলো গত বছর, তো মানে ওগুলো স্মৃতি। আমি ও যে বিয়ের ইয়েতে বসা, তো আমি কল্পনা করছিলাম যে আমি যখন ও ছোট ছিলাম, আমি গান শেখাতে যেতাম, ও দৌড়ে এসে পিছন দিক থেকে আমার গলাটা প্রথমে জড়িয়ে ধরতো, তারপরে আমি হারমোনিয়ামের পাশে বসাতাম, গান করতাম। বাহ, মানে ওরা এখন অনেক বড় হয়ে গেছে। কি সুন্দর একটা স্মৃতি, তাই না? আসলে ছোট থেকে বড় দেখলেন, তারপর বিয়ে হয়ে গেল। আসলে শিল্পী আপু কানেক্টিং সব সময়, ভালো মন্দ, ওরা কেমন আছে আমি কেমন আছি সব সময়। মানে শুধু যে মানে ওরা আমার মানে স্মৃতিতেই রয়ে গেল তা কিন্তু না, ওরা কিন্তু একেবারে মানে আমার একটা পরিবারের সাথেই যেন আমার একটা বন্ধন তৈরি হয়ে গেল। এগুলো আমার আসলে মানে এইরকম স্মৃতি কতজনের আছে আমি জানি না। আমি খুবই মানে ঈশ্বরের কাছে আমি খুব গ্রেটফুল যে এই স্মৃতিটাও আমি বহন করতে পারি। খুব সুন্দর শিল্পী আপু, অনেক অনেক সুন্দর কথা শুনছি, এবং এত সুন্দর স্মৃতি থাকলে মানুষের জীবনটা আসলে উপভোগ্য হয়ে যায়। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, এসে আমরা আবার আমাদের আসলে আরো অনেক অনেক কথা গল্প করব। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের কিন্তু আড্ডা শুরু হয়ে গেছে। আপনারাও আপনাদের স্মৃতির কথাগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। তাড়াতাড়ি জয়েন করে ফেলুন, আমরা এখনই ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা কথা বলছিলাম স্মৃতির পাতা থেকে, মধুর শর্ট জিনিসগুলো নিয়ে আমরা আড্ডা দিচ্ছি, এবং আমাদের সাথে দুজন অতিথি আছে। কণিকা আপু, আপনার কাছে যাব। স্মৃতির পাতা থেকে বললে কিন্তু সবার আগে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ছোটবেলার যে প্রেমের কাহিনীগুলো হয়, গুলো বললাম, গুলোই হতে হবে এমন না, হতেই পারে। দেখা যায় যে কখনো কখনো মানে ছাত্র বয়সে, ছোট বয়সে প্রেম আসে, প্রেম যায়, কারোর কারোর সেই প্রেমটা রয়ে যায়, পরিণয়ে পরিণত হয়, আবার কারোর কারোর সেই প্রেমটা স্মৃতিতেই সুন্দরভাবে থেকে যায়। তো আপনার একটু ছোটবেলার প্রেম নিয়ে একটু বলবেন যে কি হয়েছিল? ছোটবেলার প্রেমের থেকে যেটা ছোটবেলা শুনলেই যেটা সবার আগে আমার মনে পড়ে সেটা হচ্ছে ছোটবেলাটাই ইম্পর্টেন্ট, সেটাকেই আমি সবচেয়ে বেশি মিস করি। ছোটবেলা হচ্ছে আমার বাবা মা, ছোটবেলা হচ্ছে আমার ভাই বোন, যাদের সঙ্গে আমি বড় হয়েছি, যাদের সঙ্গে পুরো জীবনটা কাটিয়েছি ছোট ছোট বিষয়গুলো নিয়ে। আমার 5 ভাই বোন সহ বাবা মা সহ বন্ধুর মতো বড় হয়েছি। তাদের সঙ্গে যে জার্নিটা আমার লাইফের সবচেয়ে সেরা জার্নি, এটা একটা পরিবার কেন্দ্রিক, আপনার ক্ষেত্রেও তা, শিল্পীদের ক্ষেত্রেও তা, প্রত্যেকের জীবনে সেটা আমাকে সবসময় ইন্সপায়ার করে। সেটা আমার ভালো লাগা, সেটা আমার ভালোবাসা, সেটা আমি অবশ্যই একদম আমি একদম একদম এবং আমার এই ছোটবেলা থেকেই যাবতীয় শিক্ষা নিয়ে বড় হওয়া। আমি শিক্ষক পরিবারের মেয়ে, আমার বাবা শিক্ষক, মা হাউসওয়াইফ, 5 ভাই বোন। বাসার ভেতর আমাদের পুরো পৃথিবী ছিল, এবং বাবা যা শিখিয়েছেন, মা যা শিখিয়েছেন, শিক্ষকের মেয়ে হওয়ার যে ব্যাপারটা আছে সব কিছু আদর্শের সাথে শিখেছি। সেটার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। আমাকে যদি পেছনে যেতে বলেন, আমি পরিবার ছাড়া, বাবা মা ভাই বোন ছাড়া কোনো দিকে যেতে পারি না। হ্যাঁ, আপনি যে বিষয়টাকে বলেছেন সেটা হচ্ছে প্রেম। স্বাভাবিকভাবে একবারই এসেছিল, খুব স্বাভাবিকভাবে আর এসেছিল, এবং সেটা পরিণয়ে পরিণত পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আমি তার সঙ্গে আছি অনেক বছর যাবত, আমরা একসঙ্গে আছি। আমরা একদম স্কুলে ছোটবেলায় একসঙ্গে পড়েছিলাম, যদিও হ্যাঁ পড়েছিলাম, আর গার্লস স্কুল বয়েজ স্কুল আলাদা ছিল। আর দেন ইন্টার থেকেই আমরা মফস্বলে বড় হয়েছি, আমি বগুড়ার মেয়ে। তো মফস্বলে বড় হতে গেলে যেই জিনিসটা হয়, খুব সার্কেলটা খুব ছোট থাকে। তো স্কুলে একসঙ্গে পড়া, আবার গার্লস স্কুল বয়েজ স্কুল, দেন
ইন্টার থেকে আমরা একসঙ্গে পড়েছি আচ্ছা। এবং ভাগ্যক্রমে পড়াশোনা শেষ করার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে ম্যানেজমেন্টে সেম ডিপার্টমেন্টে এবং জবেও আমরা একই সঙ্গে করেছি ওরে বাবা সেম অফিসে। এটা কি ইন্টেনশনালি চেষ্টা করেছেন যে একই সাথে আচ্ছা মানে লাক অফ ফেভার করেছে লাভ obviously, আল্লাহ হ্যাঁ। চেয়েছেন তাই হয়েছে। একসঙ্গে জার্নি, অনেক বছরের জার্নি। তো চেনা শোনা জানা এবং আমার শ্বশুর বাড়ির কথা যদি আমি বলি, তারাও আমাকে মানে কাছাকাছি থাকলে তো তারাও ছোটবেলা আগে থেকেই থেকেই চেনে এবং তাদের সঙ্গেও আমার অনেক বছরের জার্নি। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার দেবর, ভাসুর, ননদ, যা এবং ইভেন বাচ্চাগুলো পর্যন্ত সবাই যে এই যে একটা জার্নি পার করেছি, এটাই আমার জন্য মধুস্মৃতি। একটা বাবার বাড়ি, একটা শ্বশুর বাড়ি, আর আরেকটা জায়গা হচ্ছে আমার কর্মজীবন। আমার কর্মজীবনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটা বিশাল পার্ট এই সব সামলে নিয়ে কর্মজীবনে, এবং আমার বাড়ির লোকজন 100% সেই সাপোর্টটা দিয়েছে। এবং বিয়ের পরে চাকরি করতে গেলে যেটা হয়, আপনাকে কেউ না কেউ, আপনার পরিবার কিংবা আপনার বাচ্চাকে কেউ না কেউ দেখে। যখন আমি ঘর থেকে বের হয়ে আসি, কেউ না কেউ তো আমাকে দেখছে, আমার বাচ্চাগুলোকে দেখছে। তারা কারা? তারা হচ্ছে আমার শাশুড়ি, আমার ননদ, ননাস, আমার যা, আমার শ্বশুরবাড়ির সব, আমার ফাদার ইন ল। তো এই যে জার্নিগুলো আছে না, এটা সব সময় আমাকে ইন্সপায়ার করে, ক্যারি করে, এবং আমি সবসময় কৃতজ্ঞ সবার জন্য। এই যে আমি আপনার সঙ্গে এসে বসেছি বা আজকে এসেছি, নিশ্চয়ই কিছু না কিছু তাদের মানে দোয়া বা তাদের বাবা মা সবার দোয়াতে হয়তো আজকে আমি এখানে এসেছি। তো স্মৃতি যে জিনিসটা, আপনি যেটাতে আমাকে ব্যাক করিয়ে নিয়ে যান, সেটা হয়তো আপনি বুঝে গেছেন। তো ওই সেম জার্নিতে একই সঙ্গে পড়াশোনার কারণে মফস্বল শহরে এসবের সুযোগ খুবই কম, আর স্ট্রিক্ট পরিবেশটা। সেখান থেকে একই জার্নিতে ঢাকায় একই সঙ্গে ব্যাক করা, ফ্যামিলি সহ বিশাল বড় জার্নি। হ্যাঁ, বিশাল বড়। যখন আমাদের বিয়ে হয়ে গেল, তখন চাকরিতে একটা ব্যাপার। আমার মতো অনেক মেয়ে, আমি একটা জিনিস ফিল করেছি, আমার মতো অনেক মেয়ে হয়তো ঘর থেকেও বেরোতে, আমার থেকে ভালো ক্যালিভার, কিন্তু সেই সুযোগটাও হয়তো আমার পরিবারের লোকজন করে দিয়েছে, বা সেই জায়গাটা বা স্পেসটা করে দিয়েছে, আমার হাজবেন্ড করে দিয়েছে। তো পরবর্তীতে যখন বাচ্চারা হয়েছে, বাচ্চারাও কিন্তু স্পেস দেয় মাকে। হ্যাঁ, অবশ্যই বাচ্চারাও স্পেস দেয়। আমি ওদের সাপোর্ট ছাড়া আরো বেশি গিল্ট কাজ করে কিন্তু। বাচ্চারা আমার সব সময় আমার পাশে আছে। আসলে বাচ্চাদের সময়টা চুরি করেই কিন্তু আমরা আমাদের ক্যারিয়ার, ওরা যদি স্যাক্রিফাইস না করে সেক্ষেত্রে কিন্তু মানে আমরা মায়েরা স্বস্তিতে অফিস করার, এটা সত্যি কথা। আমি তো মানে সার্বক্ষণ মানে সেটা কি বলবো, যে আমার মেয়ের কাছে যেন আমি মানে কৃতজ্ঞ থাকি সব সময়। হ্যাঁ, আমি তো দেখলাম আপনার মেকআপ রুমে আপনার সাথে কিন্তু আজকে আপনাদের দুজনেরই মেয়ে এসেছে, আপনাদেরকে সাপোর্ট করতে, কিভাবে বসবো, কি কোন শাড়ি পরবো, কিভাবে, ইভেন আমি যে আজকে সেজে এসেছি, আমি কিন্তু কখনো কোনো প্রোগ্রামে মানে বাইরে সাজার আমার পক্ষপাতী না। না, আমি পারি, নিজে তো পারিই না, মেয়েই সাজিয়ে দেয় আমাকে। এবং কখন কি পরবো, শাড়িটা কিভাবে হবে, কিভাবে বসবো, সবটা। আর এখন তো সে, আমার মেয়ে কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলো, ভিকারুনেসায় পড়ে, সে তো রীতিমতো এখন শাসন করে, এইটা এরকম করো, ওইটা ওষুধটা খেলা কিনা, ওই তাড়াতাড়ি ঘুমোতে যাও, কালকে সকালে তোমার অফিস না, মানে এইরকম। আর এটাও মা হিসাবে কিন্তু মানে অনেক পাওয়া, আমরা যে ওদেরকে আমাদের মতো করে আমরা ঠিক আদর্শে ওদেরকে বড় করতে পারছি, ওরা যে পরিবারের প্রতি কেয়ারিংটা যে আমরা শিখাতে পারছি, সেটাও কিন্তু আমি মনে করি যে একজন মা হিসাবে এর চেয়ে পাওয়া কিন্তু আর কিছু হতে পারে না। অনেক মায়েরই কিন্তু অনেক ধরনের খারাপ লাগা থাকে, যে সন্তান কথা শুনে না, সন্তান এটা করে ওটা করে। সেক্ষেত্রেও কিন্তু আমরা যারা বাইরে কাজ করি না, আমাদের আরো বেশি গিল্ট ফিলিং থাকে, যে সময়টা কি ঠিক মতো দিতে পারছি, ওকে সঠিক শিক্ষাটা কি ঠিক মতো দিতে পারছি, ওর খাওয়াটা কি ঠিক মতো হচ্ছে। আমরা কিন্তু, আমি একটু মানে ডিউ টু রেসপেক্ট, মানে যে মায়েরা বাসায় সন্তানদের সাথে সার্বক্ষণিক থাকে, আমরা যে কর্মস্থলে থাকি, আমরাও কিন্তু ওদের সাথেই থাকি সব সময়। মানে আপনার মাইন্ড অর্ধেক একদম ফিজিক্যালি আমরা থাকছি না, অর্ধেক পুরো দুনিয়াতে আপনি একটু একটু করে দিচ্ছেন। আমরা ফিজিক্যালি থাকছি না, কিন্তু ওই খাবারটাও তখন খেলো কিনা,
ওই গোসলটা ঠিকমতো করেছে কিনা, স্কুল থেকে ঠিকমতো এলো কিনা। এবং আমার মেয়েটা কিন্তু মানে কি বলবো, এটা আসলে মা হিসাবে আমি সবসময় মানে খুব মানে একটা ভালো লাগা আমার কাজ করে। যেমন সে কিন্তু সবসময় আমি এবং তার বাবার সাথে কানেক্টিং। সে যখন যেখানে যাচ্ছে, আমরাও যেখানে যাচ্ছি, আমিও কিন্তু একটা ফোন করে বলি, মা আমি কিন্তু অমুক জায়গায় আছি, চিন্তা করো না। এবং সেও কিন্তু যে কোথায় আছো, এটাকে তো বলে ফ্যামিলি আসলে। পরিবার মানে কিন্তু এটাই, সবাই সবার সাথে সবকিছুতে কানেক্টিং, আমরা সারাক্ষণ কানেক্টিং থাকি। এবং সে যেমন ঝড় বৃষ্টি উঠলে, আমার অফিস একটু আমার বাসা থেকে বেশ দূরে, সে ফোন করে, মা বৃষ্টি নামছে কিন্তু তোমার সাথে কি ছাতা আছে, না থাকলে তাহলে ওইখানে দাঁড়াও বা কোনো একটা দোকানের কাছে দাঁড়াও। মানে সে তার এগুলো কিন্তু আমি কিন্তু সারাক্ষণ বহন করে নিয়ে চলি। এটা আপনি সারা জীবন বহন করবে। মেয়ে যখন বিয়ে করে ফেলবে, তারপরেও কিন্তু আপনার ছোটবেলার এই স্মৃতিগুলোই মনে থাকবে, বলতে থাকবেন। এই স্মৃতিগুলো কখনো কিন্তু জীবন থেকে যায় না। প্রতি মুহূর্ত কিন্তু একটা স্মৃতি, বেড়ে ওঠার স্মৃতি, কত কিছু তারপরেও তো মিস করে গেছি। প্রথম হাঁটাটা, সত্যি তাই না? প্রথম দিনের হাঁটা, সেই স্মৃতিটা, প্রথম কথা মা বলা, কি বলে শুতে যাচ্ছে, কি ছড়া বলে আমি তাকে ঘুম পাড়াচ্ছি, কি গান সে পছন্দ করছে, কি শুনতে সে পছন্দ করছে। তারপরে আমি তো রেখে বাইরে যাচ্ছি, এসে আবার শুনছি, সে আবার নতুন কিছু বলার চেষ্টা করছে। কিছু জিনিস আমি শুনে নিচ্ছি আমার শাশুড়ি মার কাছ থেকে, যে ও সারাদিন কি করেছে। তখন ও মজার মজার স্মৃতি একটা যেটা মিস করে গেছি। যেহেতু কর্মজীবনে থাকতে গেলে কিছু কিছু জায়গা অনেক গ্যাপ পড়ে যায় না, বাসায় লম্বা সময় বাইরে থাকার। তখন আমি শুনে নিচ্ছি, মা কি করেছিল, কি করেছে, তোমার মেয়ে তো এটা করেছে, তোমার মেয়ে ওটা করেছে, এভাবে গিয়েছিল, জানো এটা বলেছে, জানো এভাবে খেয়েছে, বা আমাকে এটা বললো, বা মজার কোনো গল্প বললো, বা কার্টুন দেখতো, কার্টুন দেখতে দেখতে হিন্দিতে কথা বলা শুরু করেছিল। তো বলছে, আমার শাশুড়ি হাতে বলছে যে ও লুকিয়ে লুকিয়ে কিছু করছিল। তো শাশুড়ি আসার পর বললো যে ও আমাকে কি বলেছে জানো, তুমি দেখ লিয়া। তো বলছে যে ও হিন্দিতে কথা বলছে। তারপরে অনেক কিছুই আছে যেটা আমি শুনেও নিচ্ছি, শুনেও খুশি হচ্ছি। নিজের দেখাটাও অনেক সময় এই চাকরি করতে গেলে যেটা হয় আর কি। আমাদের তো এটা একটা স্মৃতি। আমরা একবার ইয়েতে গেলাম, কলকাতা গেলাম বেড়াতে। তো আমাদের ঠিক হলো যে আমরা আগ্রা হয়ে, তাজমহল হয়ে, আজমির হয়ে ফিরবো। তো ইন্ডিয়াতে কিন্তু মানে টুরিস্ট ভিজিটিং প্লেসগুলোতে কিন্তু ইন্ডিয়ানদের জন্য এক ধরনের টিকিট আর অন্যদের জন্য আরেক ধরনের। তো আমরা তাজমহলে আমরা ইন্ডিয়ান ওইখান থেকে মানে টিকিট আমরা মানে যে গাইড ছিল সে ওইভাবে করে কেটেছে। আচ্ছা, কিন্তু সে আমাদেরকে শিখিয়ে নিয়েছে যে কিছু গেটের যদি জিজ্ঞেস করে মানে হিন্দিতে উত্তর দিতে হবে। তো আমি তো চুপ, মানে আমার মুখে একদম তালা, কারণ আমি তো ওইভাবে বলতে পারি না। আমি মানে বুঝি, বলতে গেলে তো বুঝে যাবে যে আমরা আসলে বাঙালিরা। কিন্তু আমার মেয়ে একবার সেই সময় ওর 4 বছর বয়স, সুন্দর হিন্দিতে কথা বললো, একদম মানে বোঝারই উপায় নাই। মানে এত সুন্দর করে সে হিন্দিতে, আর এত প্রনাউন্সিয়েশন এত সুন্দর। ওই যে বা কার্টুন দেখে দেখে সে তা দিব্যি আমরা ঢুকে গেলাম। এবং আমার আসলে খুব মনে পড়ে ওই সময় আমরা যে আমাদের যে ট্যুরটা ছিল, সেই সময় আমার মেয়ের নাম ছোঁয়া। তো ওর যে আনন্দটা ও ওইভাবে এখনো ঠিক ভালো মনে রাখতে পারেনি। ওই 4 বছরে তো বাচ্চার মনে থাকে না, কিন্তু মায়েরই মনে থাকে ওই আনন্দটা, তাই না? একটা বড় মোজা পরে দাও, ওই যে তাজমহলে ঢুকলে তো এক ধরনের পায়ে মোজা পরতে হয়, ওই মোজা পরে যে ওই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছে, মানে আমার সেটা আপনার চোখে এখনো ভাসে। এবং ওর বাবা তো পুরোটাই ভিডিও করে নিয়ে এসছে, আমরা মাঝে মাঝে দেখি। ছোটবেলায় আপা যেটা বলছিল যে ছোটবেলার প্রথম ওর গান, এই আসলে সন্তানদের এই ছোটবেলার স্মৃতিগুলো মনে হয় একটা সারাদিন চলে যাবে, তাও কত কত যে স্মৃতি। আমরা এখনই একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক খুব সুন্দর সুন্দর স্মৃতির কথা শুনছি, তাদের সন্তানদের স্মৃতির কথা, তাদের ছোটবেলার স্মৃতির কথা। আপনারাও কিন্তু আপনাদের স্মৃতির কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখনই চলে আসেন, স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আপনারা এখনই চলে আসুন, একসাথে সরাসরি আমরা স্মৃতিচারণ করব, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের স্মৃতির পাতা থেকে
মধুর সব স্মৃতিগুলো নিয়ে আমরা স্মৃতিচারণ করছি এবং আপনারাও আমাদের সাথে আপনাদের স্মৃতির কথাগুলো বলতে পারেন। আমাদের সাথে কণিকা আপু এবং শিল্পী আপু আছেন, দুইজনই কিন্তু সঙ্গীত শিল্পী তাদের অন্যান্য ক্যারিয়ারের পাশাপাশি। কণিকা আপুর কাছে প্রথমে আমরা একটা গান শুনতে চাই। কি লিখি তোমায় প্রিয়তম, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা পথ, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা পথ, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। গুনগুন করে মন ব্যথার ছায়ায়, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। কি সুন্দর সুন্দর একটা গান, কি সুন্দর করে গাচ্ছেন এবং ভিশন অফ হোয়াইট, একটা চোখের মধ্যে সুন্দর একটা ভিশন হোয়াইট পরে সবকিছু একদম পরিপূর্ণ। শিল্পী আপু, আপনার কাছে থেকে এবার শুনবো যে ছোটবেলার প্রেমের কথা তো শুনলাম কণিকা আপুর কাছে থেকে, যে মাশাআল্লাহ উনি একদম স্কুল জীবন থেকে যার সাথে হাতে হাত ধরে পথচারণা এবং সেখান থেকে এখন অবধি এত সুন্দর করে পথ চলছেন কণিকা আপু। শিল্পী আপুর কাছে থেকে জানবো আপনার ছোটবেলার একটু প্রেমের ঘটনা বলবেন আমাদের। ছোটবেলায় তো আসলে প্রেম হয় প্রেম হয়নি, আমারও ছোটবেলায় প্রেম হয়নি। আমরা পড়েছি বড় হয়ে তারপর অনুভূতি। আমার ছোটবেলায় প্রেম হয়েছে গানের সাথে, আচ্ছা, সংগঠনের সাথে। আর আমার মানে প্রেমের গল্প যদি বলতে হয় তাহলে সেটি একটি খুব জটিল এবং কঠিন একটি ব্যাপার আর কি, একদম ফিল্মেটিক একটা ব্যাপার। আমি তো যেহেতু গান করি, আমার হাজবেন্ড, এর সাথেই আমার প্রেম এবং এর সাথেই বিয়ে। আচ্ছা, সেটা আমাদের দুজনেরই মানে এটাকে বলে একদম প্রাপ্ত বয়সে ভালো লাগা এবং সেই থেকেই বিয়ে, পারিবারিক বিয়ে। আর গাছের নিচে বসে ফুল দিয়ে প্রেম করার মতো বয়সে আমাদের আসলে দুজনের বোঝাপড়া হয়নি। আমি অনার্স পরীক্ষা দিয়েছি, আমার হাজব্যান্ড মাত্র বাইরে থেকে পড়াশোনা মানে তার শেষ করে সে মাত্র একটি টেলিভিশন চ্যানেলে জয়েন করেছে। আমি এসেছিলাম সেইখানে অডিশন দিতে। আচ্ছা, তখন সাবিনা ইয়াসমিন আপা আর সুমন চট্টোপাধ্যায় একটি প্রোগ্রাম করতেন গানে গানে। তো আমি আর আমার বন্ধু আমরা ফরিদপুর থেকে এসেছি দুটো কাজে ঢাকাতে। একটি হলো সেই দিন ঢাকাতে শমিকা ইসার আপার ছিল, মানে রিসেপশন ছিল আচ্ছা আচ্ছা ওনার। তো আমি যেহেতু খেলাঘর করি, প্রয়াত পান্না কায়সার তো ওনার মা, আমাদের সভাপতি। তো আমরা আসলে ওই প্রোগ্রামে যুক্ত হব ফরিদপুর খেলাঘরের পক্ষ থেকে। আর এর মধ্যে আবার মাঝখানে একটু সময় ছিল, যেহেতু সন্ধ্যায় রিসেপশন অফিসার্স ক্লাবে, আমরা এই সময় ওই চ্যানেলটিতে যাই আমরা দুজনে মিলে। তার আগে আমার একবার ওই চ্যানেলে ওভার ফোনে কথা হয়েছিল। তো আমরা ওই প্রোগ্রামের যে প্রডিউসার তাকে আমি ফোন করেছিলাম জানার জন্য প্রোগ্রাম সম্পর্কে। তো সেই সময় সেই প্রডিউসার ফোনটি না ধরে আমার এখন যে আমার হাজব্যান্ড, আমার
সে ফোনটি ধরেছিল। তো Okay. আমি জিজ্ঞেস করেছিলাম কে কথা বলছেন, তো তার নামটি বলেছিল। তো আমরা যখন ইমপ্রেস টেলিফিল্মের ওই সিদ্ধেশ্বরী 62 যে সিদ্ধেশ্বরীর অফিসটা, ওখানে যখন যাই, তা আমাদের গেট দিয়ে দারোয়ান ঢুকতে দেয় না, কারণ আমরা জিজ্ঞেস করেছিলাম প্রডিউসারের নাম বলাতে, বললো কি উনি তো নাই, এখন ঢুকতে পারবেন না। তখন আমার হঠাৎ করে ওনার কথা মনে আসলো। ফোন আমি বললাম, দিয়েছিলেন? উনি কি আছে? বল হ্যাঁ আছে, তাহলে যান। তা আমাদের নিয়ে তো ইয়েতে মানে যেটা রিসেপশনের যে সবাই বসে অতিথিরা, আমি আর আমার বন্ধু বসে আছি, অনেকক্ষণ বসে আছি, কেউ আসে না। তো কতক্ষণ পরে খুব শুকনা পাতলা খুব সুন্দর একটি ছেলে, তাকেই প্রথম দেখলেন? খুব মানে খুবই সুশ্রী একটি আচ্ছা। ছেলে এসে জিজ্ঞেস করছে যে আপনারা কি অমুককে খুঁজছেন? তা আমি আর আমার বন্ধু মানে একদম সোফা থেকে উঠে দাঁড়িয়েছি, কারণ আমাদের ধারণা ছিল যার সাথে কথা বলেছি সে একটু এইজেড হবে, তার একটু ভুঁড়ি থাকবে, সে একটু মানে আমাদের সাথে একটু মানে যেহেতু আমরা মফস্বল শহর থেকে এসেছি, আমাদের সাথে একটু খারাপ ব্যবহার করতে পারে বা একটু ভাব নিতে পারে, কিন্তু খুব মানে পোলাইটলি খুবই সুন্দর। মানে আমরা উঠে দাঁড়ানোর পরে বললাম যে আমরা অমুকের কাছে আসছি। তো সে তখন আমাকে বললো যে আপনি কি চিনেন তাকে? তা আমি বললাম না, চিনি না, ফোনে কথা বলেছি। তো বললো যে আমি সে, বলেন। তখন আমি আর আমার বন্ধু মানে আহাম্মক হয়ে যাওয়ার মতো আর কি, মানে মানে কি বলবো। তারপরে কথাবার্তা হলো, উনি আমাকে খুব মানে আমার হাজবেন্ড, তখন তো উনি ছিল, উনি আমাকে খুব হেল্প করলো প্রোগ্রামে কিভাবে কি করতে হবে না করতে হবে, এই আর কি আগালো কথা। তারপরে আমাদের 2 মাস 3 মাস পরে আমার যখন টেলিভিশনে রেকর্ডিং থাকতো, আমি ঢাকাতে আসলাম, ওই একটু সময় দেখা হতো। বেশিরভাগ আমাদের যদি আমার প্রেমের কথা যদি শুনতে হয়, তাহলে মানে ফোনে এই কথা হয়েছে বেশি। তারপরে দুজনের বোঝাপড়া, তারপরে 2 ফ্যামিলির অনুমতি নিয়েই বিয়ে, যেহেতু সে বড় ছেলে, তার পরিবারের, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমাদের বিয়ে হয়েছে। আমরা এখন আমাদের অনেক বছরের সংসার, 22 বছরের সংসার, মাশাআল্লাহ। আমাদের একটি সন্তান, মেয়ের কথা তো বললাম, এটা নিয়ে আছি মানে সবার দোয়ায় ভালোবাসায় ভালোই আছি, ঈশ্বর ভালোই রেখেছেন আমাদেরকে। মানে এখন স্বপ্ন দেখি যে তার কাঁধে চড়ে যেন শেষ যাত্রা হয়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেটা আসলে আমি এটা মনে করি যে সৃষ্টিকর্তার কাছে আপনি আসলে মন থেকে যেটা চাবেন, আল্লাহ কিন্তু আসলে দেয়, কোনো না কোনো ভাবে সেটা কিন্তু মিলিয়ে দেয়, যদি সত্যি মন থেকেই সত্যি আপা, আসলে বলতেই হয় মানে আমাকে কখনো সংসারে জবাবদিহি করতে হয় না কারো কাছে, আমাকে কখনো ছোট হতে হয়নি। আমার হাজবেন্ড মানে আমার অনেক বন্ধু বান্ধব, অনেক মানে চিন্তা করা যাবে না, এবং মেল ফ্রেন্ড কিন্তু আমার অনেক, এবং তারা শুধু আমার বন্ধু না, আমার ভাই এরা। এবং আমার থেকে আমার বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে আমার বন্ধুদের সাথে অনেক বেশি হৃদ্যতা। আমি ফরিদপুরে গেলে আমার বন্ধুরা তাকে নিয়ে ঘুরে, এবং তারা আমাকে বাদ দিয়ে দাদা আসেন তো আমরা ঘুরে আসি, এবং একসাথে খাওয়া, চা খাওয়ানো। এবং আমার বর্তমানে ফরিদপুরে শিল্পকলা একাডেমির এখন যে কালচারাল অফিসার মিলন, আমার খুবই ক্লোজ বন্ধু। ফরিদপুরে গেলে একবেলা ওর বাড়িতে দাওয়াত না খেয়ে আমরা আসতে পারি না। আপনি যেখানে যান আসলে সবখানে আপনার একটা বন্ধন। সত্যি সত্যি আমার আরো বন্ধু আছে ফরিদপুরে, আরেকজন থাকে মাসুম, আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে ওরা গল্প করে, আড্ডা মারে। ঢাকাতেও আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার মেয়ে বন্ধুরা সবাই, এবং আসলে ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ। মানে সে কিন্তু আমার বন্ধুদেরকে যে আপন করে নিয়েছে, এটাও কিন্তু পাওয়া। অনেক মেয়েদেরই অনেক ধরনের জটিলতা হয়, যেটা আমার জীবনে হয়নি। আপনি তাদের সাথে সেরকম একটা সুসম্পর্ক রাখেন বলেই আপনার হাজবেন্ডকেও তার এতখানি ওয়েলকাম করে, এবং ওরাও মানে বোনের হাজবেন্ডকে যেরকম করে না ভাইয়েরা, ওরাও কিন্তু সেই রকম রেসপেক্ট করে, সেই রকম ভালোবাসে। এটা আমার পাওয়া, এটা আসলে আমার স্মৃতি হয়ে থাকে, সব সময় হয়ে থাকবে। আমরা দেখতে পাচ্ছি জুমে আমাদের আপুরা জয়েন করেছেন। আমাদের দর্শক, আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু স্ক্রিনে বারবার দেয়া আছে, আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। আমরা আপনাদের স্মৃতির কথা শুনবো। এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এখনই ফিরছি, সাথেই থাকুন।
দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের স্মৃতির পাতা থেকে, মধুর সব স্মৃতিগুলো নিয়ে আড্ডা দিচ্ছি। এবং আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি সংযুক্ত হতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক আপুরা অলরেডি জয়েন করেছেন। সোনিয়া আপু, রাশিদা আপু, আমাদের এখানে আছেন মিষ্টি আপু তো মনে হয় গ্যালাক্সি দিয়ে জয়েন করেছেন যতদূর মনে পড়ছে। গ্যালাক্সি আপু, আপনার নামটা যদি লিখে দিতেন এখানে জুমে। হাসিনা আপু এসেছেন, আনোয়ারা আপু এসেছেন, তারপর আমাদের সাথে মমি আপু এসেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে আজকে দুজন অসাধারণ অতিথি আছেন। আমাদের শিল্পী আপুর কাছে থেকে আমরা আগে একটু গান শুনে নিতে চাচ্ছি। শিল্পী আপু একটা গান শুনতে চাই, একটা গান করেন প্লিজ। আমি গাইছি শ্রদ্ধেয় চিত্রা সিং এর একটা বিখ্যাত গান, চেষ্টা করছি আর কি। আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে, যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে। ও আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে, সেদিনও এইখানে সজল ছিল হাওয়া, কে আর বনে কারো ছিল যে আসা যাওয়া, সেদিনও এইখানে সজল ছিল হাওয়া, কে আর বনে কারো ছিল যে আসা যাওয়া। যুথির সুরভিতে আঙিনা ছিল ভরে, ও আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে। এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি, নিজেরও সাথে আমি নিজেই কথা বলি। স্মৃতির মণিমালা সবার চেয়ে দামি, আজও তা পড়ে আছি, ভুলিনি তো কিছু আমি। স্মৃতির মণিমালা সবার চেয়ে দামি, আজও তা পড়ে আছি, ভুলিনি তো কিছু আমি। এখনো বসে আছি হারানো খেলা ঘরে, ও আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে, যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে। ও আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে। কি সুন্দর গানটা, যেমন সুন্দর গেলেনও সুন্দর করে, মনে হলো একদম মিশে গেছে। থ্যাংক ইউ সো মাচ শিল্পী আপু। আমরা দেখতে পাচ্ছি আমাদের আপুরা জয়েন করেছেন। রাশিদা আপুর কাছে যাব। রাশিদা আপু আমাদের এখানে কানাডা থেকে জয়েন করেছেন। রাশিদা আপু একটু আনমিউট করবেন। আমরা স্মৃতির পাতা থেকে যেই মধুর জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আসলে আজকে আড্ডা দিচ্ছি। আপনার কোনো সুন্দর একটা স্মৃতির কথা বলেন আমাদেরকে। সবাইকে শুভ সকাল। আমাদের এখানে একটু মিষ্টি ঠান্ডা শীতল শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে।
আমাদের এখানে একটু ঠান্ডা বৃষ্টি পড়েছে বৃষ্টি এখন। ভাব আছে আসলে। জি আপু আচ্ছা বলেন। আচ্ছা, জি। তো ভালো লাগছে সবার এই প্রোগ্রামগুলো দেখে। নেক্সাসকে অনেক ধন্যবাদ। প্রথমেই যে এক একদিন এক একটা অনুষ্ঠান একদম মন খুলে হৃদয়তার সাথে আমরা সবাই অংশগ্রহণ করি, মনের কথা বলি। খুবই একটা ভালো অনুষ্ঠান। আসলে স্মৃতি তো অনেক কিছু। হুম। সো এমন কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো কখনো ভোলা যায় না। তো সবাই তো মিষ্টি মিষ্টি স্মৃতি বলছে। এখন আমি হাসির স্মৃতি বলবো নাকি বাচ্চাদের নিয়েই বলবো সেটা ভাবছি। কি বলি বলেন তো? আপনার একটা যেটা দুষ্টুমির স্মৃতি ইচ্ছা, বলি। আপনার যেটা ইচ্ছা রাশিদা আপু সেটাই বলেন। আহ, আসলে আমার বিয়েটা হয়েছে, আপনার যা অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে তো, আর তখন আমার একটু ম্যাচুরিটিও কম ছিল, হুম হুম। আর একটু দুষ্ট দুষ্ট একটু বেশি ছিলাম। সবসময় মাথার মধ্যে শুধু কত দুষ্টামি বছর ঘুরতো বিয়ের বয়সে পরে। হয়েছে আপনার বিয়ে? ক্লাস 10-এ পড়ার সময়। আল্লাহ। হ্যাঁ, তো তখন মাথায় শুধু দুষ্টামি ঘুরতো, আর আমি একটু দুষ্ট চঞ্চল ছিলাম। ম্যাচুরিটি একটু কম ছিল বয়সের তুলনায়। সো প্রথম আমরা যখন নতুন জামাই নিয়ে দেশের বাড়িতে গিয়েছি, তো যাওয়ার পরে তো সবাই খুব মজা, মানে আমাদের দেশে আসলে আমাদের দেশ কিন্তু বরিশালে। আচ্ছা। তো ওখানে আমরা খুব কম যাই, মানে আমাদের যাওয়া আসা ছিল না। কোনো একটা অকেশন হলে খুব যেতাম, আনার না, কারণ মায়ের দেশ যেহেতু হুম। ঢাকা, তো আমাদের বরিশালের সাথে যোগাযোগ ছিল না, বাবাও একা। তো ছোটবেলা থেকে আমরা ঢাকায় সবকিছু। তো যখন নতুন জামাইকে নিয়ে দেশে গেলাম, জামাই তো খুব খুশি। সকালবেলা উঠে সাদা লুঙ্গি পরে সেই জামাইয়ের স্টাইলে ব্রাশ করে করে পুকুর পাড় দিয়ে হাঁটতেছে। আমি দোতলায় ছিলাম টিনশেডের ঘরে। আমি চিন্তা করছিলাম যে এখন ওকে কি করা যায়, ওকে কি করা যায়। পুকুর পাড় দিয়ে হাঁটতেছে, ওকে একটু চুবাড়িতে দেওয়ার দরকার। ডিসেম্বর মাস, পৌষ মাসের ঠান্ডার সময় আমি একদম নিচে চলে আসলাম। এসে আস্তে আস্তে ওর সাথে কথা বলতেছি। ও তো ভাবতেছে যে নতুন নতুন বিয়ে, খুব প্রেম করতেছি। আমি একটু তো হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ দেখে কিনা। তাকাচ্ছি, দেখি যে, কারণ আমাদের তো গ্রামে তো হলো 3-4টা ঘর থাকে, একা ঘর তো না। তো তাকিয়ে দেখছি যে কেউ দেখে কিনা, দেখি যে কেউ দেখছে না। আমি টুপ করে ধাক্কা দিয়ে ফেলছি। আল্লাহ, আপনি ধাক্কা দিয়ে দিলেন? একদম পানিতে ফেলে দিয়েছি। জামাই পড়ে গেছে, জামাই পড়ে গেছে, জামাই পড়ে গেছে। আসলে রাশিদ আপু আপনি তো অনেক অনেক দুষ্টু ছিলেন। নিজের লোককে নিজের লোককে আসলে আসলে এরকম মজার মজার স্মৃতিগুলোই আসলে জানতে হবে। রাশিদ আপু আমরা এসে আরো শুনবো আসলে কিরকম দুষ্টু মজার বলেন তো। একটা নতুন জামাই ভাবলো যে বউ নিয়ে এসে ঘুরবে আর ধাক্কা দিয়ে ফেলে দিল। আসলে খুবই মজার। তারপর দর্শক থেকে হাজবেন্ড নিশ্চয়ই সারা জীবন সোজা ছিল। দর্শক একটা ছোট্ট বিরতিতে যাব, এখনই ফিরছি। মজার গল্প হচ্ছে, সাথেই থাকুন। দর্শক চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আমাদের স্মৃতির কথাগুলো বলছিলাম, রাশিদা আপুর গল্প শুনছিলাম। রাশিদা আপু কিভাবে করে তার হাজবেন্ডটাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো, একটা স্মৃতিতে ধরে রাখার মতো কথা। আমরা চলে যাব হাসিনা আপুর কাছে। হাসিনা আপু, কোন একটা এরকম মজার স্মৃতির কথা বলেন যেটা রাশিদা আপু বললো, এরকম আপনার কিছু আছে নাকি? ধাক্কা দিয়েছেন কখনো? আসসালামু আলাইকুম আপু, শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। জি আপু, জি আপু শুনতে পেয়েছেন আমার আমার কথা? নেটটা অনেক ডিস্টার্ব করতেছে আপু, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হাসিনা আপু আপনার কোনো সুন্দর আমিও স্মৃতির একটা কথা বলেন। স্মৃতি বলি এরকম জি। ছোট করে। হ্যাঁ, কেমন হচ্ছে, আমার ওই যে রাশিদ আপা তো ট্রেনে ওঠার পর আমার ট্রেনের টেস্ট দেওয়ার পর বিয়ে হয়েছিল। আচ্ছা। তা আমি তো হচ্ছে এগুলার কোনো হুঁশই নেই, জ্ঞানই নেই, বিয়ে কি জিনিস ওটা তো কোনো ধারণাই নাই। তো যাই হোক, আমি স্কুল থেকে টিফিন খাইতে আসছি, আইসা দেখি বাড়িতে বিয়ের আয়োজন, বিয়ে হয়েছে, কাবিন হয়ে গেল ওই দিন। হ্যাঁ, আল্লাহ। আমি তো প্রতিদিনই হচ্ছে আমার যে ফ্রেন্ড গুলা, বাড়িরই কাজিন, আমার একটা ফুফাতো বোন, একটা চাচাতো বোন, ওদের সাথে একসাথে স্কুলে যাই আসি, টিফিন খাইতে আসি, যাই, আড্ডা দেই। আমার তো খুব বিরক্ত, ওই লোক তো পরের দিন থেকে আমাদের বাড়িতে থাকে। কি যন্ত্রণা! আমি ওই লোক হচ্ছে মানে আমার কি মতো আপনার থাকবো, হাজবেন্ড? চলবো। আপনার হাজবেন্ড আপনার বাসায় তার বিয়ের পর থেকে থাকছে? আচ্ছা, তারপর? জি আপু, মানে কাবিন হওয়ার আগে হচ্ছে উনি তো একটা কলেজের টিচার ছিল, কলেজের পাশে একটা বাসা নিয়ে থাকতো, ব্যাচেলার। আচ্ছা তো যেদিন আমার সাথে কাবিন হয়ে গেল, আব্বা বলতেছে না, শীতলক্ষা নদীর এই পারে তো আমার বাড়ি, আমি নরসিংদী ডিস্ট্রিক্ট, আর ওই পার হচ্ছে গাজীপুর। তো আচ্ছা। শুধু মধ্যখানে নদীটা, মানে ওনার কলেজের। তো হচ্ছে আব্বা ওই দিনই বলে দিল যে ওই দিন থেকে আমাদের বাড়িতেই থাকতে, আর যাওয়া লাগবে না ওই পারে। আমার তো একটুও ভালো লাগতেছে না, খুব রাগ লাগতেছে, এই ভদ্রলোক কেন থাকবে। তো যাই হোক, এখন উনি তো রইলো, এখন আমার বন্ধু বান্ধব নিয়ে আমি যেভাবে স্কুলে যাচ্ছি ওইভাবেই যাচ্ছি। পরের দিন আমি আইসা, মানে স্কুল ছুটির পর আমাদের বাড়ির নিচে ক্ষেত, একদম পতিত ক্ষেত,
শীতের দিন তো হচ্ছে ওই যে টমেটো লাল শাক এরকম করে এক পাশে একটা খালি আমরা বসে এই খেরকুটো আছে না ওই যে ধান কাটার পরে যেটা রোদে শুকায় ওই খড়ের উপর বসে আড্ডা দিচ্ছি আমরা সব, মানে কাজিনরা। তা আমিও আমার মতো দিচ্ছি, কিন্তু এরকম একদিন 2 দিন কয়েকদিন দেওয়ার পরে একদিন তো আব্বা যায় সেই রাগারাগি করছে, অনেক বকা দিচ্ছে আব্বা। আর আব্বাকে তো আমরা অনেক ভয় পাইতাম, অনেক রাগী ছিল আমার আব্বা। তো যাই হোক, এমন রাগারাগি করছে আমার সাথে, আমি অনেকক্ষণ কান্নাকাটি করছি। কান্নাকাটি করার পরে আমার একটা চাচি আছে, অল্প বয়সী ছিল, ওই চাচি ওহো, এত মজার গল্পটা নেটওয়ার্ক হয়ে গেল। আমরা আবার হাসিনাপুর কাছে আসবো। আমি একটু কানিজাপুর কাছে চলে যাই। কানিজাপু, মজার মজার গল্প শুনছি, আপনার কোনো একটা মজার স্মৃতি বলবেন। জি, একটু আনমিউট করবেন কানিজাপু। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি আপু, ভালো আছেন? হ্যাঁ, একটু ছোট করে একটা মজার কোনো গল্প বললেন। বলছি, আমি তখন মাস্টার্সে পড়ি। তো একদিনের কথা বলছি, আমার একটা এক্সাম ছিল, সেদিন ছিল 22শে নভেম্বর। সারা বাংলাদেশে প্রচন্ড ঘূর্ণিঝড়, 14 নম্বর বিপদ সংকেত। তো আমি পরীক্ষা দিতে গিয়েছি, কলেজে গিয়ে নামলাম, নেমে শুনলাম যে আজকে পরীক্ষা বাতিল হয়েছে ঘূর্ণিঝড়ের জন্য। তো আমি বাসায় ফিরতে পারছিলাম না, প্রচন্ড ঝড় হচ্ছিল। তো আমি হলে চলে গেলাম। হলে যাওয়ার পর আমার প্রচন্ড জ্বর এলো। জ্বর যখন এলো তখন আমার ফ্রেন্ডরা বললো তুই বাসায় চলে যা, নাহলে তুই আমাদের অনেক বিরক্ত করবি। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করলাম, ওখানে খাওয়া দাওয়া করার পর আমার খুব কষ্ট হচ্ছিল। তো ওরা কি করলো, আমাকে রিক্সায় করে বাসায় পাঠিয়ে দিল। তো বাসায় ফিরতে আমার 2.5 ঘন্টা লেগে গেল। বাসায় যখন ফিরছি তখন বাজে 3:15টার মতো। যখন বাসায় ঢুকবো তখন দূর থেকে কাজের মেয়ে চিৎকার করে বলছিল যে খালামণি এসেছে, খালামণি এসেছে, খালামণির আজকে বিয়ে। তো চিৎকার করছিল খুব জোরে জোরে। তা আমি ওকে ইশারা করে বলছিলাম চুপ কর চুপ কর। যখন কাছাকাছি এলাম তখন ওর পাটা খুব কাদায় মাখামাখি, ও পানি ঢেলে ক্লিন করছিল আর বলছিল আজকে খালামণির বিয়ে, খুব মজা হবে। আমি বাসায় গেটের কাছে গিয়ে আম্মাকে বললাম কি ব্যাপার, আজকে কি আমার বিয়ে হচ্ছে নাকি? তখন আম্মা বললো যে হ্যাঁ, আজকে তোমার বিয়ে ঠিক হয়েছে। তো আমি বললাম কখন হবে? বললো যে আজকে বিকেল বেলা হচ্ছে তোমার গায়ে হলুদ হবে আর রাতের বেলা বিয়ে হয়ে যাবে। মানে এর আগে হচ্ছে কয়েকবার অ্যাটেম্প নিয়েছি বিয়ে দেওয়ার, আমি একবারও রাজি হইনি। আব্বাকে বলে দিয়েছিলাম যে আপনি বিয়ে ঠিক করেন, আমি ইডেন কলেজ থেকে এসে কবুল বলবো, বিয়ে হয়ে যাবে। আমি কাউকে পছন্দ করতে পারছি না, সরি, এখানে আমার কোনো পছন্দ নেই, আপনি যা বলবেন তাই হবে। তো সেটাই হলো, আব্বা ঠিক করলেন, ঠিকঠাক করে আব্বা চাচা ঠিক করলেন। তো আমাকে গাড়ি পাঠিয়েছিল আনতে ইডেন কলেজে, আমি তো চলেই এসেছি, তো গাড়ি তো আমাকে গিয়ে পাইনি। তো আমাদের বাসা ছিল দক্ষিণগাঁও, সেটা হচ্ছে মাদারটেকে। তো ওখান থেকে আব্বা বললেন যে না, ও পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওকে একটা কাজ করো, ওকে নিয়ে, চাচা বললেন যে একটা কাজ করো, ওকে নিয়ে ওয়ারিতে চলে আসো। ওয়ারিতে আমার জন্ম হয়েছে, ওখানেই বড় হয়েছি, ওখানেই পড়াশোনা করেছি। তো চাচা বললেন যে যেহেতু প্রথম অনুষ্ঠান, প্রথম মেয়ে, তো ওখানেই হবে সবকিছু। আমাকে নিয়ে গেল ওখানে, আমরা 4:30টার মধ্যে ওখানে পৌঁছালাম। আমাকে খাবার দেওয়া হলো, খেলাম, এবং একটা সঙ্গে একটা হিস্টাসিন দেওয়া হলো। হিস্টাসিন দেওয়ার অর্থ হচ্ছে আমি যেন ঘুমিয়ে পড়ি। আমার হালকা হালকা জ্বর ছিল, আমি ঘুমিয়ে পড়লাম। বাইরে দিয়ে ওরা তালা বন্ধ করে দিল। গেটটা খুলে দেওয়া হলো, গায়ে হলুদ শুরু হয়ে গেল। 8:30টার মধ্যে গায়ে হলুদ শেষ করলো, 8:30টার মধ্যে ছেলে পক্ষ চলে আসলো। এরপরে আমার বিয়ে পড়ানো হয়ে গেল। এভাবে প্রথম গায়ে হলুদ আর বিয়ের অনুষ্ঠান হলো, কিন্তু তুলে দেওয়া হয়নি। পরে আবার সেকেন্ড টাইম গায়ে হলুদ আর হচ্ছে বিয়ের অনুষ্ঠান হলো কমিউনিটি সেন্টারে। এভাবে আর কি এই 14 নম্বর শুনলাম মধ্যে বিয়েটা হয়ে গেল। যাক, খুবই সুন্দর এবং পুতুল একটা। আশা করি আপনি অনেক সুখে আছেন এবং সেই বিয়েটা সুন্দরভাবে যাচ্ছে এবং এত হাসি খুশি ভাবে আছেন। খুবই মজা লাগলো কানিজাপু। সোনিয়া আপুর কাছে যাব। সোনিয়া আপু, আপনার কোনো মজার এরকম স্মৃতি আছে, আমাদেরকে একটু বলেন, আমরা তো আসলে সুন্দর সুন্দর গল্প শুনছি। জি সোনিয়া আপু, একটু আনমিউট করবেন। এটা শুভ সন্ধ্যা সবাইকে। জি, আমার বিয়েটা হয়েছিল অ্যারেঞ্জ এন্ড লাভ ম্যারেজ, দুইটা মিলিত। আচ্ছা, একটু ছোট করে বলবেন আমাদের। আর বিয়ের পরে যখন মানে বউ ভাতের পরে যখন আমার বাবার বাড়িতে নিয়ে যায়, তখনই না আমি ভুলে যাই আমার বিয়ে হয়েছিল। রাতের বেলা আমাদের সাথে গিয়েছিল আমার ননদের জামাই, আমার 2 দেবর, আমি আর আমার হাজবেন্ডকে এক রুমে আমি বিছানা করে শুতে দিই। আমি বলছি যে আপনারা 4 জন এই রুমে শুয়ে যান, আর পাশের রুমে আমি শুয়ে যাই।
তখন আমার ননদের জামাই আমাকে ডেকে নিয়ে বললো, ভাবি ভাইয়া তাহলে কোথায় ঘুমাবে? আমি বলছি, কেন, আপনাদের সাথে? তখন আমার মনে হয়েছে যে আসলে তো আমি তো ম্যারিড, আমার তো হাজবেন্ড আছে। তখন আমার হাজবেন্ড এখনো বলে, তুমি যে পল্লীবাজ, বিয়ের পরের দিনই ভুলে গেছো তোমার আমার সাথে বিয়ে হয়েছিল। এখনো আমার মাঝে মাঝে বলে যে ওই যে আসতে পল্লী। আসলে খুবই মজার। সোনিয়া আপু, মমি আপুর কাছে যাব। মমি আপু, আপনার কোনো মজার এরকম স্মৃতি বলেন আমাদেরকে। ধন্যবাদ আপু, অনেকক্ষণ ধরে শুনছি, ভীষণ মজা লাগছে আপু সবার বিয়ের স্মৃতি শুনে। সেরকম এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে আপু খুবই স্পেশাল। সেপ্টেম্বরের 10 তারিখে মানে আমার ম্যারেজ ডে। আচ্ছা, এই জন্য আমি আমার বিয়ের স্মৃতিটাই বলি, কারণ আমারও এরকম লাভ ম্যারেজ, এসএসসির পরে বিয়ে করেছি ফ্রেন্ডকে। যেদিন বিয়ে করব কোনো প্ল্যান ছিল না, কলেজ থেকে এসে শুধু বললাম যে আজকে চল বিয়ে করি। বাহ, ও বললো বিয়ে করবি? সকালে দেখছি যে ও ব্রাশ করছে। তারপরে দুইজন চলে গেলাম মোটরসাইকেলে করে, যে বিয়ে করে চলে আসলাম। তারপরে কি করব বুঝলাম না, বাসায় মেনে নিয়েছিল ওদের বাসায়। তখন আমি বললাম যে তুই বিছানা গোছা, আমি কবিতা শুনি। এইসব স্মৃতি মনে পড়লে আপু ভীষণ হাসি পায়। এই তো দেখতে দেখতে আপু 24 বছর হয়ে যাবে। বাহ, দোয়া খুব করবে সুন্দর। আমার। আপনি সবকিছু করেন এবং আপনার হাজবেন্ড মাশাআল্লাহ সুন্দর করে কবিতা শুনুক, এরকমই সুন্দর করে আপনাদের সংসার চলুক। আসলেই মানে খুবই মজার। আমি চলে যাব, এরপর হচ্ছে আনোয়ার আপুর কাছে। আনোয়ার আপু একটু আনমিউট করবেন। আনোয়ার আপু, মজার মজার স্মৃতি শুনছি গল্প সবার কাছে থেকে। আনোয়ারা আপু একটু আনমিউট করে আপনার কোনো মজার স্মৃতি বলবেন আমাদেরকে। জি, আনোয়ারা আপু, আনোয়ারা প্রভাতী আপু একটু আনমিউট করবেন। শোনা যাচ্ছে আনোয়ারা আপু? আনোয়ারা প্রভাতী আপু। আচ্ছা, আমরা ততক্ষণে নাহিদা নেলি আপুর কাছে চলে যাই। নাহিদা আপু, একটু মজার কোনো স্মৃতি বলেন আমাদেরকে, এত মজার মজার গল্প শুনছি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। সালাম। আমার তো একই অবস্থা, আমি আমার হাজবেন্ড একসাথে একই কলেজে পড়তাম, আমরা মাস্টার্স করছিলাম একসাথেই। তো আমরা ফ্রেন্ডশিপ ছিল আমাদের 6 বছর। তো হঠাৎ দেখলাম যে ওদের ফ্যামিলি থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেল, এবং একদিন চলে গেল আমাদের বাসায় ওর বাবা মাকে নিয়ে। মানে সাথে সাথে 11 দিনের মধ্যে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেল। মানে এটা আচ্ছা, অবাক হওয়ার মতো একটা ব্যাপার। তো এঙ্গেজমেন্ট হলো, তারপর বিয়ে হয়ে গেল 1 বছরের মধ্যে। সেটাই, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, আচ্ছা, একসাথে আবার পরে বিয়ে হলো আমাদের। এটার মনে খুব সুন্দর, খুবই সুন্দর নেলি আপু। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজার মজার সব স্মৃতি শুনছি। আসলে সবারই জীবন এত সুন্দর সুন্দর স্মৃতি থাকে। আপনারাও কিন্তু আপনাদের স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এখনই আমাদের সাথে চলে আসেন, জয়েন করেন এবং স্ক্রিনের সামনেও থাকেন। ফিরছি এখনই। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আমাদের স্মৃতির কথাগুলো বলছিলাম এবং আমাদের অতিথিদের সাথে কথা বলছিলাম এবং মজার মজার স্মৃতির কথা বলছিলাম আমাদের জুমের আপুদের সাথে। আমি একটু চলে যাবো খুকু আপুর কাছে। খুকু আপু, আপনার কোনো মজার স্মৃতি আমাদের সাথে একটু শেয়ার করেন, একটু আনমিউট করবেন। আপু সবাই তো, আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। জি, সবাই তো বিয়ের স্মৃতির কথা বলছে, আমি বিয়ের স্মৃতির কথা বলবো না, এই কারণে যে আমার বিয়েটা আমার ম্যাচিউর অবস্থায় হয়েছে। আচ্ছা, প্রেম করে হয়নি, বন্ধুকে বিয়ে হয়েছে, কিন্তু সেটা মজার কাহিনী খুব একটা না। কিন্তু আমি চাই আমার ফার্স্ট ক্রাশের কথা বলবো, ওরে যেটা এখনকার বাপরে, ছেলেমেয়েরা ক্রাশ বলে। আমি আজকে বলবো যে আমাদের সময় তো ক্রাশ ছিল কিনা জানি না, বুঝি না। স্কুল লাইফের কথা একটু বলি। আচ্ছা, আজকে কিন্তু 6 সেপ্টেম্বর, আজকে প্রয়াত সালমান শাহ, চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুবার্ষিকী। আমার খুব পছন্দের একটা নায়ক, বলা আচ্ছা, যায় আমার জীবনের প্রথম মানে ক্রাশ বলা যায় সেই। ও সেই সময় স্কুল লাইফে টাকা দিয়ে, তো তার সিনেমা যখন দেখতে যেতাম, টিকিট কাটার দায়িত্ব থাকতো আমার। তা আমার 3 বান্ধবী আমার সাথে যাইতো। ওরা তো প্রেম করতো, ওদের ভয় থাকতো যে যদি কেউ দেখে ফেলে। স্কুল লাইফে তো সবাই কম বেশি প্রেম করে, আপনি আর আমি তো করেননি? আবার এগুলো করতাম না। আচ্ছা আচ্ছা, না, আসলে আমি করতে পারিনি, মানে আমাকে কেউ বলেনি, প্রেম অফার দেয়নি। আমি সিনেমার নায়কের সাথে নায়ককেই কল্পনা করতাম, নায়ককেই পছন্দ করতাম। তো আমি টিকিট কাটতে যাইতাম যুদ্ধ করে, এবার ধস্তাধস্তি কাটা হইতো আর কি, আমার একটা অবস্থা। টিকিট কাটার দায়িত্ব আমার থাকতো, কারণ বাসা থেকে আমিই বলতাম যে আমি সিনেমা দেখতে যাচ্ছি, কিন্তু ওরা বলতে পারতো না। ওরা থাকতো লুকায় গাছের আড়ালে, বান্ধবীরা। পরে আমি টিকিট কেটে এনে ওদেরকে নিয়ে সিনেমা দেখায়, ওদেরকে গাইড করে বাইরে করে নিয়ে আসতাম। তো ওই জিনিসগুলো আজকে শুক্রবার, সেদিনও ছিল শুক্রবার, যেদিন সালমান শাহ মারা যায়, প্রচন্ড কষ্ট পাইছিলাম। এবং আজকে 28 বছর যাবত প্রতি বছর এই দিনটা আসলে আমি ওর গান বাজাই, ওর কথা মনে করি, মানে আমার হাজবেন্ডরা জানে আর হাসে।
আমার থ্যাংক হাজবেন্ড ইউ হাসে। খুকু আপু, এবং অনেক রেসপন্সিবল ফ্রেন্ড ছিলেন আপনি, খুব সুন্দর। আমি নার্গিস আপুর কাছে চলে যাব। নার্গিস আপু, আপনার কোনো সুন্দর একটা স্মৃতি বলবেন আমাদেরকে, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ সালাম। বারাকাতু। তো সবার লাস্টে এসে বসছি, তা বসেই তো একটা জমজমাট একটা আড্ডা পেয়ে খুব ভাব যে, কিন্তু অনেকের বুঝতে পারছি অনেকের কথা আমি হয়তো মিস করে ফেলছি, তারপরেও যেটুকু শুনছি খুব ভালো লাগছে মমি আপু থেকে। সে মমি আপু যেমন সেপ্টেম্বর মাসের 10 তারিখে, আমার কিন্তু সেপ্টেম্বর মাসে না, অক্টোবরের 10 তারিখে আচ্ছা। মিলে গেছে ওইখানে। সে যাই হোক, একটা স্মৃতির কথা যখন বলতেই হবে তখন বলি আমার মা হওয়ার প্রথম কথাটা, হুম হুম। যে আমার ছেলে, তা ওকে ওর একটু বড় হয়েছে, তা বড় হতে তো মানে আমরা সাধারণত কি করি যে মারা পটিতে ওকে বসে এটা ওকে একটু কাজকর্ম করি। হুম। ওকে আমি করছি কি পটিতে বসা, আমি একটু পানি টানি আনতে গেছি, আর ওর কাছ থেকে চোখের সামনে থেকে সরে গেছি, যে ও হঠাৎ করে বলতেছে আম্মা, মানে একদম যে গরু হাম্বা করে থাকে না, আমি মানে দৌড় আসলে নার্গিস আপু আসলে এত সুইট করে বললেন। আসলে কণিকা আপু, শুনলাম তো আমাদের সব আপুদের এত মজার মজার গল্প, এবং আমাদের এভরিডে আসলে নেক্সাসের এটা একটা বিশেষত্ব। কণিকা আপু, আপনার কোনো মজার স্মৃতি এবার আমাদেরকে বলেন। মজার স্মৃতি অনেক আছে। ভাই বোন মিলে, আর আমরা 6 ভাই বোন মানুষ হয়েছি। আমরা 5 ভাই বোন আর আমার চাচার ছেলে, সবাই একসঙ্গে এক বাড়িতে 6টা বাচ্চা মানুষ হয়েছি। আমাদের প্রতিদিন আমরা নতুন নতুন কাণ্ড করতাম, প্রতিদিন বকা খেতাম। ইনফ্যাক্ট আমরা রেজিমেন্টে মানুষ হয়েছি। আচ্ছা। আমার বাবা কড়া শাসনের মানুষ ছিলেন এবং কড়া শাসনে রাখতেন। উনি যখন ঘর থেকে বেরিয়ে যেতেন তখন আমাদের গান শোনা, তখন আমাদের টিভি আসল মজা, দেখা, পার্টি শুরু। হ্যাঁ টিভি দেখা। উনি পড়াশোনা নিয়ে খুব স্ট্রিক্ট। তো এই বিষয়গুলোতে এত বিষয় আছে আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, প্রতিদিন মার সঙ্গে, মা আমাদের দলে। তো অনেকগুলো বিষয় আছে, ওই সবগুলো হয়তো বলাও যাবে না। আরেকটা পার্ট হচ্ছে আমার বন্ধু, স্কুলের বন্ধু যাদের সাথে একসাথে বড় হয়েছি, একসাথে স্কুল করেছি, সেই বন্ধুদের এখন বিভিন্ন দেশে বিদেশে তারা আছে এবং এখনো পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু সেই স্মৃতিটাই আমাকে তাড়িয়ে বেড়ায়, যেই সময় আমি স্কুলে ছিলাম। আমাকে ফেরত যেতে ইচ্ছে করে, আমি যেন ফেরত যেতে চাই শুধুমাত্র স্কুলে যখন যেতাম, স্কুলের প্রতিটি ব্যাপারগুলো ছিল, এনজয় করার যে বিষয়গুলো ছিল, ক্লাসের বাইরেও। তারপর ক্লাস টিচারদের সাথে অনেক স্মৃতি আছে। আবার যখন বড় হলাম, কলেজে আসলাম, চাকরি জীবনে ঢুকলাম, তখন তো কলিগদের সাথেও একটা জার্নি থেকে যায়। তো অনেক স্মৃতিই আছে। সবচেয়ে মজার হচ্ছে আমরা দুষ্টুমিটা যেটা করতাম ছোটবেলায়, সেটা করতাম বিশেষ করে আমার ভাই যে ছিল, চাচাতো ভাই, ওটা আমরা বাসায় রেসলিং পর্যন্ত করতাম। মানে খেলাধুলা তখন তো সব শেষ, WWF একটা নতুন রেসলিংটা ছিল, হ্যাঁ। ট্রাই করি। আর স্মৃতিতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গল্পের বই, সমরেশ মজুমদার, তারপর হুমায়ুন আহমেদদের শুরু, তারপর মাসুদ রানাও ছিল আমাদের সময়, তাই না? তো হ্যাঁ, সিকোয়েন্স বই, এই বইগুলো, তার সাথে বন্ধুদের সাথে যে স্কুলে গেলে যতটুক সময় আমরা থাকতাম, সেই সময়ের জার্নিটা, একটা পিকনিক, একটা স্কুলের অনেক বড় স্মৃতি আমাদের অনেক জীবনে। বড়, অনেক বড় একটা স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আমাদের জন্য বিশেষ স্মৃতি। কে কোন শাড়ি পরবে, কোন বান্ধবীরা, কারো শাড়ি পরা অ্যালাও ছিল না ওই সময়। দেখা যেত আমার যে বান্ধবীরা আছে, কে কি করব, একটা পিকনিকে, একটা বিশেষ দিনে দেখা হওয়া। এখন যখন সুন্দর সুন্দর স্মৃতি, এগুলো সুন্দর আসলে বলবো সুন্দর জীবনের স্মৃতি। গোল্ডেন পিরিয়ড, তাই হ্যাঁ, না? মানে এটা আসলে অসাধারণ, খুব সুন্দর আসলে লাগলো কণিকা আপু আপনার সেই স্মৃতিগুলো, কথাগুলো শুনে। শিল্পী আপু, আপনার কাছে থেকে একটু শুনবো, আপনার আর কোনো স্মৃতির একটা কথা একটু বলেন আমাদের। এন্ড পরিশেষে আমাদের এখানে এসে কেমন লাগলো, হ্যাঁ, সবকিছু নিশ্চয়ই, মিলে সেটা আমরা তো একদম শেষ বলতেই হবে। পর্যায়ে চলে মানে এসেছি। স্মৃতিতে আমার যেমন দুটো স্মৃতি আমাকে তাড়িয়ে নিয়ে যায় এখনো। আমি কলেজে যখন আমি ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে পড়তাম, যেবার আমি কালচারাল গ্রুপে চ্যাম্পিয়ন হলাম, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে 2বার করে আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওগুলো আমাকে খুব তাড়িয়ে নিয়ে যায়। আর আপা যেটা বলছিল যে ছেলেবেলায় ফিরে যাওয়া, আসলে তাই। আমি আমার কাজিন ভাইদের সাথে মাছ ধরেছি,
গুলি খেলেছি, আচ্ছা। তারপরে ওই সিগারেটের খোসা ছোট ছোট করে তাজ বানিয়ে আমরা খেলেছি, ডাংগুটি খেলেছি। আমি আমার ছোটবেলাটা কেটেছে আমার খালাতো ভাইদের সাথে, বোন না, মানে আমি ছেলে বাচ্চারা যা যা খেলে আমি সেগুলো খেলেছি। আর আমার জীবনে তো মানে আমি সবসময় বলি শ্রেষ্ঠ পাওয়া আমার সন্তান, শ্রেষ্ঠ পাওয়া হলো আমার বন্ধুরা। ওরা না থাকলে হয়তো আমার জীবন এত এই পর্যন্ত যে আনন্দময় জীবন আমার, দুঃখ তো থাকবে, খুবই কালারফুল একটা সন্তান, খুব খুব কালারফুল। আমার বন্ধুদের সাথে যে আমার যে অ্যাটাচমেন্ট, সেটা মানে বোঝা যাবে না যে আমার বন্ধু না ভাই। ওরা আমাকে সব সময় একবার আমি ইউনিভার্সিটিতে গিয়ে আমার ব্যষ্টিক অর্থনীতি বইটা হারিয়ে গেল। সেই সময়ে ওই বইয়ের দাম 1150 টাকা। বাড়ি আসতে তো মার খাবো মার কাছে। তো সে আমার এক বন্ধু পুরো একটা বই দোকান থেকে ফটোকপি করে বাইন্ডিং করে আমাকে দিল, বলল যে চিন্তা করিস না। দেখেন কি সুন্দর, আসলেই মানে সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ শিল্পী আপু এবং কণিকা আপু, আপনাদের দুজনকে আমাদের আজকে এই আড্ডাতে আসার জন্য সশরীরে, এবং আই হোপ আপনাদের দুজনেরই খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের আবারও ফিউচারে আমরা দেখব। দর্শক, আমরা আসলে আমাদের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তবে আমরা আবার প্রতিদিনই আসি, প্রতিদিন নতুন অতিথি নিয়ে আসি, এবং আপনারা আমাদের সাথে সবসময় থাকেন, সবসময় থাকবেন নেক্সাস টেলিভিশনের সাথে। নতুন একটা বিষয় নিয়ে আবার মজার আড্ডা দিব। সেই পর্যন্ত আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং বিদায়ের সময় আমরা আমাদের দুজন সঙ্গীত শিল্পীকে তো ছাড়বো না একসাথে একটা গান না শুনে। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা গান শুনতে শুনতে সবাই একসাথে সাইন আউট করবো। আল্লাহ হাফেজ। আমরা গান শুরু করার আগে নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এবং বিশেষ ধন্যবাদ, সুন্দর সময় কেটেছে। আমরা শুরু করি সেই মানে ছেলেবেলায় ফিরে যাওয়া। অবশ্যই, চলো। আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি, বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার তেমন কেন সাজে না, তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি, আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। অসংখ্য ধন্যবাদ নেক্সাস লেডিস ক্লাবকে, অসংখ্য।